পরিণীতা পর্ব ১। জানো মাম্মাম, প্রত্যুষ চাচু একটা লাল টুকটুকে বউ নিয়ে এসেছে। ছোট বাচ্চাটার কথায় ভ্রু কুঁচকে তাকালো অষ্টাদশী। এমনিতেই কলেজ থেকে এসে ঘুমোনোর ফলে মাথাটা ধরে আছে, তার উপর আবার এই সব উদ্ভট কথাবার্তা। রাহাত বিছানায় ২ হাত আঁকড়ে মেঝেতে বসে আছে। প্রাণেশা এগিয়ে গিয়ে ২ হাতে তুলল ওকে, যত্ন করে কোলে বসালো, মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, এসব কি বলছো বাবা? তোমার চাচু বউ আনবে কোত্থেকে? দুষ্টুমি করছো মাম্মার সাথে? রাহাত ২ পাশে মাথা নাড়ালো, বাচ্চা সুলভ কণ্ঠে আবার বলল, সত্যি বলছি মাম্মাম, আম্মু বলেছে প্রত্যুষ চাচু বউ এনেছে। কি সুন্দর দেখতে, চলো না তুমিও দেখবে। প্রাণেশার চিত্ত কেঁপে ওঠে। রাহাতের মুখাবয়ব দেখে মনে হচ্ছে না ও কোনো দুষ্টুমি করছে। ৫ বছরের ছোট্ট বাচ্চাটা নিশ্চয়ই এত সিরিয়াসভাবে দুষ্টুমি করতে পারবে না। প্রাণেশা বিচলিত হলো, রাহাতকে সাথে নিয়ে বিছানা থেকে নামলো। এখনও ঘুমের রেশ কাটেনি। পুরো রাত প্র্যাকটিক্যাল নোট করার চক্করে ঘুমোতে পারেনি। সকালে ঘুম থেকে উঠা মাত্রই দৌড় দিয়েছে কলেজে। তারপর কলেজ থেকে এসে সেই যে ঘুমালো, ঘুম ভাঙল রাহাতের ডাকে। প্রাণেশা ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটিয়ে আসলো। রাহাতকে কোলে নিয়ে কক্ষ থেকে বেরোলো। মনে মনে ভেবে নিল, হয়তো রাহাত অন্য কাউকে প্রত্যুষ ভাইয়ার বউ ভেবে নিয়েছে। ওর ভাবিব তো পারে না দুনিয়ার সব মেয়েকে তার দেওয়ারের বউ বানিয়ে দিতে। হয়তো নতুন কোনো মেয়ে এসেছে, তাই সে পায়তারা করছিল মেয়েটা সুন্দর, প্রত্যুষের সাথে মানাবে। হয়তো এই সব কথা রাহাতের কানে এসেছে, তাই সে এসব বলছে। তার ভাবিপুর এইসব ঘটনা তো নতুন না। প্রাণেশা এইসব ভেবে হাসল। আবার কোন মেয়েকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে কে জানে। প্রাণেশা ৩ তলার সিঁড়ি বেয়ে নিচে নামল। ড্রয়িং রুমে আসতেই অবাক হয়ে গেল সে। ড্রয়িং রুমের সোফায় লাল শাড়ি পরিহিতা এক মেয়ে মাথা নুয়ে বসে আছে। মাথায় কপাল পর্যন্ত লম্বা করে ঘোমটা টানা। তার পাশেই বসে আছে তার বড় ভাইয়ার বউ রিধিতা স্নেহা। হেসে হেসে কিছু বলছে লাল শাড়ি পরিহিতা রমণীকে। প্রাণেশার পা থেমে গেল। তার আম্মু আর বড় আম্মু কয়েকজন সার্ভেন্টের সাথে কিচেনে রান্না করছে কিছু। রান্নার সুবাসে পুরো ড্রয়িং রুম মম করছে যেন। প্রাণেশা অবাক হয়ে দেখছে সব। রাহাত কোল থেকে নেমে দৌড়ে গেল মায়ের কাছে। রিধিতা রাহাতকে কাছে টেনে প্রাণেশাকে চিৎকার দিয়ে ডাকল। প্রাণেশা দোনো-মোনো করে এগিয়ে গেল দুজনের কাছে। ভ্রু কুঁচকে ইশারায় রিধিতাকে জিজ্ঞেস করল, এ কে? রিধিতা উচ্ছ্বসিত হেসে হাত টেনে দিয়ে নববধূর পাশে বসালো ওকে। গদগদ স্বরে বলল, তোর ছোট ভাবিপু। প্রাণেশা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। রিধিতা সহজ করে বলল, আরে তোর প্রত্যুষ ভাইয়ার বউ। আজ বিয়ে হয়েছে দুজনের। শেষমেশ আমার ভাইটা বিয়ে করল, তবে দেখে বল ছোট ভাবি পছন্দ হয়েছে কিনা। প্রাণেশার হৃৎপিণ্ড ছলকে ওঠে। সোফা ছেড়ে চকিতে উঠে দাঁড়ায়। আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বলছো এসব ভাবিপু? এভাবে হুট করে কিভাবে কারোর বিয়ে হয়ে যেতে পারে? রিধিতা মুখ কালো করে বলল, হ্যাঁ রে, কিভাবে যেন হুট করেই বিয়েটা হয়ে গেল। ধুর, কত কিছু প্ল্যান করে রেখেছিলাম ভাইয়ার বিয়ে নিয়ে, কিছুই হলো না। সমস্যা নেই, বাবা বলেছে পরে বড় করে অনুষ্ঠান করবে, তখন দুজনে মিলে সেই চিল করব। অষ্টাদশীর পা কাঁপে, অস্থির অস্থির লাগে নিজেকে, চোখ ঝাপসা হয়ে আসে। কি করে বিয়ে করতে পারে তার প্রত্যুষ ভাই? এই তো সোজা বিয়ে করে, তাকে ছেড়ে অন্য কাউকে কিভাবে বউরূপে গ্রহণ করতে পারে, যার জন্য তার হৃদয় সবসময় ব্যাকুল হয়ে থাকে, যাকে পাওয়ার আশায়
তার দিন রজনী কাটে, তাকে অন্য কেউ নিজের করে নিল। এই যেন মন মস্তিষ্ক মানতে নারাজ। না, সব মিথ্যা, সব সব ওর ভ্রম। এ হতে পারে না, তার প্রত্যুষ ভাইয়া অন্য কারোর হতে পারে না। প্রাণনেশা পিছিয়ে গেল, বিভ্রান্ত চিত্তে দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। রিধিতা অবাক হলো ভারী, সাথে অবাক চোখে তাকালো নববধূ। তাকে দেখে এভাবে দৌড়ে চলে যাওয়ার কাহিনীটা ধরতে পারল না। প্রাণনেশার পুরো নাম অদ্রিকা ভূঁইয়া প্রাণনেশা, প্রত্যুষ প্রাণনেশার জ্যাঠতো ভাই। পুরো নাম আব্রাহাম ভূঁইয়া প্রত্যুষ। এই বাড়ির বড় কর্তা পলক ভূঁইয়ার ছোট ছেলে। তার বড় ছেলের নাম প্রহর ভূঁইয়া এবং প্রহর ভূঁইয়ার স্ত্রী হল রিধিতা স্নেহা। তাদের দুজনের বাচ্চার নাম রাহাত। প্রাণনেশার বাবা এ বাড়ির ছোট কর্তা পিয়াস ভূঁইয়া। এদের যৌথ ফ্যামিলি নিয়ে ভূঁইয়া পরিবার। প্রাণনেশা এক দৌড়ে 3 তলায় এলো। উদ্ভ্রান্তের ন্যায় ছুটে গেল প্রত্যুষের কক্ষের দিকে। প্রত্যুষ উল্টো পিঠ ঘুরে কিছু একটা করছে। দরজার দিকে থেকে তার পিঠ দৃশ্যমান। প্রাণনেশা দৌড়ে গিয়ে উল্টো দিক থেকেই জড়িয়ে ধরল তাকে। কাঁদতে কাঁদতে ভিজিয়ে ফেলল পরনের শার্ট। সামনের মানুষটা শটান হয়ে দাঁড়িয়ে আছে। প্রাণনেশা হিচকি তুলে বলল, ভাই, তুমি বিয়ে করেছো? নিচে বসা মেয়েটা নাকি তোমার বউ? উত্তর আসলো না ক্ষণকাল। প্রাণনেশার কান্নার বেগ বাড়তেই সামনের মানুষটা ভারী কণ্ঠে বলল, ছাড় আমাকে। প্রাণনেশার মাথায় ঢুকলো না কথাটা। সে কেঁদেই যাচ্ছে এক নাগাড়ে। সামনের মানুষটা পেশিবহুল হাত পেছনে এনে নিজের পিঠ থেকে ছাড়ালো প্রাণনেশাকে। বাহু ধরে সামনে এনে ঝাঁঝালো কণ্ঠে চিৎকার করে বলল, একবার বলেছি, শুনতে পাসনি? কথা অমান্য করিস কেন? ঠাঁটিয়ে তোর গাল লাল করে দেব আমি। আকস্মিক থেমে যায় প্রাণনেশার কান্না। সিক্ত চোখে ভীতু নজরে তাকায় সামনে ফুঁসতে থাকা মানুষটার দিকে। প্রত্যুষ ছেড়ে দিল প্রাণনেশার হাত, এক প্রকার ছুঁড়ে ফেলল যেন। আবার তার শক্ত কণ্ঠে চিৎকার করে বলল, বেয়াদব মেয়ে, লাজ লজ্জা নেই? একটা ছেলের রুমে ঢুকে তাকে এইভাবে জড়িয়ে ধরতে লজ্জা লাগলে না তোর? কোন সাহসে আমাকে জড়িয়ে ধরলি তুই? প্রাণনেশা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। নিজের কান্নাটুকুও যেন ভুলে গেছে ও। প্রিয় মানুষের এসব কঠিন কথা যে সহ্য সীমার বাইরে। তার প্রত্যুষ ভাই তাকে ধমকাচ্ছে শুধুমাত্র তাকে জড়িয়ে ধরার অপরাধে। এ যেন কোনো মতেই মেনে নিতে পারছে না প্রাণনেশা। আবার জোরে কান্না করে দেয় ও, ফোপাতে ফোপাতে বলে, আমি জড়িয়ে ধরলাম তাতে দোষ হয়ে গেল? আর তুমি যে বউ নিয়ে এসেছো তার বেলা? বেশ করেছি, বউ নিয়ে এসেছি। বিয়ে করার বড় বয়স হয়ে গেছে, বিয়ে তো করতেই হবে। আমি বিয়ে করেছি তাতে তোর কি? প্রত্যুষ রাগী গলায় বলল। প্রাণনেশা অবাক চোখে তাকিয়ে থাকে। আজ তার চমক যেন শেষই হচ্ছে না, একটার পর একটা চমক। প্রাণনেশা উগড়ে আসা কান্না ঢোক গিলল। ভাঙা গলায় বলল, আমার কিছু না? সত্যিই কি আমার কিছু না? তুমি এটা কি করে বলতে পারো? কি করে বিয়ে করতে পারো আরেকজনকে? আমার যাকে মন চায় তাকে বিয়ে করব। বিয়ে করার আগে তোর পারমিশন নিতে হবে নাকি? তুই কে হোস? প্রাণনেশার ছোট্ট হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। চোখ ছাপিয়ে সীমাহীন জল নামে। ভেজা গলায় বলে, আমি কেউ না? না, কেউ না তুই। প্রত্যুষ শক্ত কণ্ঠে বলল। প্রাণনেশা টালমাটাল পায়ে আরেকটু এগিয়ে গেল ওর কাছে। চোখে চোখ রেখে বলল, কেউ না আমি তোমার? তাহলে আমাকে এতটা গুরুত্ব কেন দিলে এতদিন? কেন আমার মনে অনুভূতি জন্মাতে দিলে? কিসের অনুভূতি? আমি তোকে বলিনি আমাকে নিয়ে আকাশ পাতাল ভেবে রাখ?
যদি কিছু ভেবে থাকিস তাহলে সেটা তোর দোষ, এতে আমার কিচ্ছু করার নেই। আমি তোকে সব সময় আমার কাজিন হিসেবেই দেখেছি। প্রত্যুষ কাট কাট গলায় বলল। প্রাণনেশার মস্তিষ্ক মেনে নিতে পারে না এইসব বিষাক্ত কথা। ভেজা গলায় অভিযোগের সুরে বলল, তুমি না বলেছিলে আমাকে তোমার বউ বানাবে? প্রত্যুষ কুটিল হাসল, ঠোঁট বাঁকিয়ে ফেলে বলল, এমন অনেক কথাই আমরা বলি যার কোনো মানে থাকে না। তোকে বলা কথাটারও কোনো মানে নেই। সব সময় আমার পেছনে ছেঁচড়ার মতো ঘুরতি তুই। ভালোবাসি ভালোবাসি বলে জাস্ট মাথা খারাপ করে ফেলতি। তাই আমিও ভেবে নিয়েছিলাম তোর থেকে ছাড়া পেতে হলে তোর নিয়মেই খেলতে হবে আমাকে। তাই বলেছিলাম তোকে বউ বানাবো। আর একটু ভালোবাসা, একটু কেয়ারের নাটকও করলাম। আর সেটাও তুই সত্যি ভেবে বসলি। বলিহারি তোকে, তুই ভাবলি কি করে তোর মতো একটা মেয়েকে ডক্টর আব্রাহাম ভুইয়া প্রত্যুষ বিয়ে করবে? তোর লেভেল আছে কোনো? এখনও উচ্চ মাধ্যমিকের এক্সাম পর্যন্ত দিতে পারিসনি, তাতেই যা বেলাল্লাপানা তোর। নিজের চেয়ে 7 বছরের বড় ভাইকে প্রেমের প্রস্তাব দিস। ফিউচারে কি হবে তা ভাবলেও ভয় হয় আমার। কোন দিন পরিবারের মান সম্মান সব ডুবিয়ে দিস। তোর কোনো যোগ্যতা আছে রে আমাকে বিয়ে করার? যে ঢ্যাং ঢ্যাং করে চলে এলি বিয়ে কেন করেছি সেটা জিজ্ঞেস করতে, বেহায়া মেয়ে কোথাকার। প্রাণনেশা নির্বাক হয়ে তাকিয়ে থাকলো তার প্রাণপ্রিয় পুরুষের দিকে। গলবিল ভেদ করে কোনো কথা আসছে না, সব কথা যেন ফুরিয়ে গেছে। সামনের মানুষটাকে চিনতে পারছে না প্রাণনেশা। তার প্রত্যুষ ভাইয়ের এই রূপ যে ভীষণ অচেনা তার কাছে। এই অচেনা রূপ মানতে যে ভীষণ কষ্ট হচ্ছে তার। প্রাণনেশা মাথা নিচু করে পায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। আসলেই তো তার কি যোগ্যতা আছে সামনের মানুষটাকে বিয়ে করার? তার প্রত্যুষ ভাই একজন ডাক্তার, দেশের নামকরা একজন হার্ট সার্জন, এমনকি মেডিকেলে সব ইয়ারে টপার ছিল সে। হসপিটালে জবে না ঢুকেও শুধুমাত্র নিজের মেধা মননের ভিত্তিতে যেটুকু নাম কুড়িয়েছে সে, তা প্রাণনেশার জন্য সোনার হরিণ বই কি কিছু নয়। সেখানে প্রাণনেশা এখনও এইচএসসি পর্যন্ত দিতে পারেনি। তার উপর প্রত্যুষের মেধার ধারে কাছেও নেই সে। আসলে তার প্রত্যুষ ভাইয়ের সাথে তার যায় না, কিন্তু মন কি এত সহজে মানে? প্রাণনেশা চোখ তুলে তাকালো তার দিকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের মানুষটা। তবে সে দৃষ্টিতে কোনো অনুভূতি নেই, কোনো ভাষা নেই, কেমন যেন ভাষাহীন দৃষ্টি। প্রাণনেশা বিচলিত হলো। প্রিয় মানুষের বিয়ের কথাটা মেনে নিতে পারল না। মানুষটা এখন অন্যের হয়ে গেছে। অন্য কেউ তাকে নিজের পুরুষ বলবে, অন্য কেউ তার ওপর অধিকার খাটাবে। এ তিক্ত সত্য যেন ভাঙা হৃদয়টা মেনে নিতে পারল না। প্রাণনেশাকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবার ধমক দিল প্রত্যুষ। কেঁপে উঠল প্রাণনেশা। প্রত্যুষ দাঁতে দাঁত চেপে বলল, কিরে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন তুই? এত কথা বলার পরও লজ্জা লাগলো না তোর? বেহায়ার মতো দাঁড়িয়ে আছিস কেন? বেরো আমার রুম থেকে। নিঠুর অপমানে আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না প্রাণনেশা। কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। একেবারে কর্নারের নিজের কক্ষে ঢুকে দরজায় খিল দিল। প্রত্যুষের চিৎকারে দৌড়ে আসলো রিধিতা আর তার শাশুড়ি মা লিহা বেগম। প্রাণনেশাকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে দেখে অবাক চোখে চাওয়াচাই করল দুজন। কাগজপত্র গোছাতে ব্যস্ত প্রত্যুষকে তার মা মালিহা বেগম জিজ্ঞেস করলেন, মেয়েটাকে আবার কি বলেছিস তুই? এভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? অতিরিক্ত লাই দিয়ে মাথায় তুলে ফেলেছ তোমরা। গুরুত্বপূর্ণ কাজ করছিলাম আমি, সে এসে বগড়া দিল। আদরের সাথে শাসনেরও দরকার পড়ে, কিন্তু না, তোমরা তো আদর দিয়ে দিয়ে
বজ্জাত বানিয়ে ফেলেছ। তোমাদের সামনে ওকে কিছু বললে তোমরা উল্টে আরও তাকে সাইজ করো। দুষ্টুমির লিমিট ক্রস করে ফেলে মাঝে মাঝে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছেলে মানুষই পাল্লা দিয়ে বাড়ছে যেন। ও কখনোই সীমা লঙ্ঘন করে দুষ্টুমি করে না যে ওকে শাসন করতে হবে আমাদের। আর কি এমন রাজকার্য করছিস যে ওর ডিস্টার্বে এভাবে বকলি ওকে? একটু আগে বিয়ে হলো, নতুন বউ পাশ থেকে হন হন করে উঠে চলে এলি কাজের দোহাই দিয়ে। কি এমন কাজ তোর? প্রত্যুষ এক প্রকার ছুঁড়ে মারল কাগজগুলো বিছানার ওপর। মায়ের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, এখন কি করতে বলছো আমাকে? বিয়ে করেছি বলে কোলে নিয়ে বসে থাকবো? কিছুক্ষণ প্রাণনেশার জন্য কথা শোনাচ্ছ, আবার কিছুক্ষণ তোমাদের তথাকথিত বউয়ের জন্য। শান্তি দেবে না আমাকে তোমরা? কি চাও বাড়ি ছেড়ে চলে যায়? মাহিলা বেগম ধমকে উঠলেন ছেলেকে। কাট কাট গলায় বললেন, কিভাবে কথা বলছিস তুই? বাচ্চা মেয়েটাকে ওভাবে কেন বকলি? তুই তো জানিস কতটা চঞ্চল ও। শুধু হাতে পায়ে বড় হয়েছে, মন মস্তিষ্ক এখনও বাচ্চাদের মতোই থেকে গেছে, তাই একটু দুষ্টুমি করে। এই জন্য ওভাবে ধমকাবি ওকে? ধমক খাওয়ার মতো কাজ করেছে তাই ধমক খেয়েছে। রাহাতও যে বাচ্চামো করেছে, আর কত বড় বাচ্চামো করবেও। পড়তে বসার নামে নেই, সারা দিন বাচ্চাদের মতো ছুটোছুটি করে, এক জায়গায় বসে থাকতে পারে না। পুরো দিন বাড়িটাতে দাপিয়ে বেড়ায় ও। একটু শান্তিতে নিজের কাজটুকুও করতে পারি না। তোমাদের আজকারাতেই ওর এত বার বেড়েছে। মালিহা বেগমের অবাকের নিচে নিজের রাগটুকু চাপা পড়ে গেল যেন। প্রাণনেশাকে নিয়ে এসব কথা কে বলছে? তার ছোট পুত্র, যে নিজেই ওকে একটা বাচ্চার মতো ট্রিট করে, যে নিজেই সবসময় ওর দুষ্টমিকে প্রশ্রয় দেয়, এমনকি ও অন্যায় করলেও পর্যন্ত সেটা ঢাল হয়ে দাঁড়ায়, আশকারা দেয় ওকে। আজ সেই বলল ওকে এভাবে, তার উপর এসব কথাও বলছে। মালিহা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। ছেলের মনের অবস্থাটুকু বোঝার চেষ্টা করলেন। তার ছেলেটা যে শান্তিতে নেই, কিছু একটা হয়েছে তার প্রত্যুষের সাথে, হয়তো খারাপ কিছু, যা তার ছেলে মেনে নিতে পারছে না, যার কারণে ছেলেটা এতটা ডিপ্রেসড, এতটা রেগে গেছে। পুরো ঘটনা না জানলেও অনেক কথাই কানে এসেছে তার। মালিহা বেগম ছেলের বউকে নিয়ে কক্ষ ছেড়ে বেরোলেন। রিধিতা ছিল এতক্ষণ মা ছেলের মাঝে নিশ্চুপ দর্শক। তার মাথায় আপাতত কিছুই ঢুকছে না। কি হচ্ছে এই বাড়িতে এসব? সকাল থেকে যেসব ঘটনা ঘটছে তার আদ্যপ্রান্ত কিছুই বুঝতে পারছে না ও। দুজনে নিচে নামলো। মোহনারা বেগম বসেছিলেন নববধূর সামনে। দুজনকে নামতে দেখে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো ওদের দিকে। রিধিতা এবং মালিহা বেগম এসে সোফায় বসলেন দুজনের পাশে। মালিহা বেগম দুঃখী দুঃখী মুখ করে বললেন, ছেলেটা বকেছে আমার মেয়েটাকে। কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। দরজায় খিল দিয়ে বসে আছে, কাঁদছে নিশ্চয়ই। এমনি এমনি বকেনি নিশ্চয়ই, বকা খাওয়ার মতোই কাজ করেছে তাই বকেছে। কোথাও যদি শান্তিতে বসতে পারে মেয়েটা, সব সময় তার দস্যিপনা করা চাই। মানারা বেগম নিজের বড় জাকে উদ্দেশ্য করে বললেন, অবশ্য বড় যা নয়, বড় বোন, দুজন বোনের মতোই। কখনো দুজন দুজনকে জায়ের চোখে দেখেনি। বড়জন ছোটজনকে ছোট বোনের মতো স্নেহ করেছে, আর ছোটজন বড়জনকে নিজের বড় বোনের মতো সম্মান করেছে। মালিহা বেগম এতক্ষণে খেয়াল করলেন লাল শাড়ি পরিহিতা মেয়েটাকে। মাথা নিচু করে বসে আছে সে। সুন্দর একটা গোলগাল মুখ, ঠোঁট লাল রঙের লিপস্টিক দিয়ে রঞ্জিত করে রাখা। বাকি সাজসজ্জা নেই আর। পরনে লাল রঙের কাতান শাড়ি, আর হাতে একগোছা লাল চুড়ি। অন্য কোনো অলংকার নেই দেহে।
শুনেছে চাচা চাচির সংসারে মানুষ হয়েছে মেয়েটা। মা বাবা সেই ছোট থাকতেই মারা গেছে। মা বাবা বিহীন এই দুনিয়ায় আর কেই বা আদর যত্ন করে পাঠাবে? মা ছাড়া কেই বা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পাঠাবে শ্বশুরবাড়ি? তাদের ছাড়া এই দুনিয়া যে সাদা কালো ক্যানভাস ছাড়া আর কিছুই নয়। মালিহা বেগমের মায়া হলো ভীষণ। হাত দিয়ে চিবুক ধরে সুন্দর মুখটা উঠালো, মায়া ভরা কণ্ঠে প্রশ্ন করল, নাম কি তোমার মা? রওশা রেহমান। নম্র কণ্ঠে মাথা নিচু করে উত্তর দিল মেয়েটা। রওশা? বাহ, খুব সুন্দর নাম তো। আমি তোমার শাশুড়ি, বুঝেছ? মেয়েটি উপর নিচে মাথা ঝাঁকালো। মালিহা বেগম আবার বললেন, রিধিতার মতো আমাকে মা বলে ডেকো তুমি। ভেবে নিও আমি তোমার আরেকটা মা। আজ থেকে প্রাণনেশা আর রিধিতার মতো আমার আরেকটা মেয়ে হলো। ছলো ছলো নয়নে তাকালো মেয়েটা। শাশুড়ি? মা হয় বুঝি কখনো? ছোটবেলা থেকেই তো মা বাবা বিহীন বড় হয়েছে সে। চাচার সংসারে প্রতিনিয়ত চাচির চক্ষুশূল হয়ে পড়ে থেকেছে, আর চাচি কখনো তাকে এইভাবে মেয়ের মতো করে বলেনি। তবে কি এখানে এসে একটা মা পেল সে? রওশাকে কাঁধে থেকে নিজের সাথে জড়িয়ে নিলেন মালিহা বেগম। পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, এ কি পাগল মেয়ে, কাঁদছো কেন? পরিবারের কথা মনে পড়ছে? রওশা দুদিকে মাথা নাড়ালো। মনারা বেগম নিজের পরিচয় দিলেন, হাসি মুখ করে বললেন, শোনো মেয়ে, আমি তোমার চাচি শাশুড়ি। তোমার শাশুড়ি না জ্বালালেও আমি কিন্তু খুব জ্বালাবো তোমাকে। আমি তোমার শাশুড়ির মতো অত ভালো মানুষ নই। তুমি প্রস্তুত হও আমার জ্বালানো সহ্য করার জন্য। ছোট মা, আমিও কিন্তু তোমার সাথে আছি। যেদিন বাড়িতে বড় বউ হয়ে এসেছিলাম সেই দিনই ভেবে নিয়েছিলাম আমার শাশুড়ি আম্মা নিজের যাকে না জ্বালালেও আমি কিন্তু আমার যাকে খুব করে জ্বালাবো। রিদিতা গদগদ কণ্ঠে বলল। তিনজনেই জোরে হেসে দিল। রওশার ঠোঁট টিপে হাসল। মনে যেন শান্তির ফোয়ারা বয়ে গেল। আশা মাত্রই স্বামী উঠে চলে যাওয়ায় মনের মধ্যে যে ভয়টা সৃষ্টি হয়েছিল তার অনেকটাই কমে গেছে। মানুষগুলো ভীষণ মিশুক, সবাই সবার সাথে কত সুন্দর হেসে হেসে কথা বলে। রিধিতা এই বাড়ির বউ হওয়া সত্ত্বেও তার দুই শাশুড়ির সাথে তার যে সুন্দর বন্ডিং তা দেখেই প্রফুল্ল চিত্তে হাসল রওশা। রিধিতাকে এভাবে ভালোবাসে ওরা, সেভাবে নিশ্চয়ই ওকেও ভালোবাসবে সবাই। একটু ভালোবাসা হয়তো এবার জুটবে ওর কপালে। ছোটবেলা থেকেই যে ভালোবাসার কাঙ্গাল ও। পরিচিত আপন মানুষদের দাঁড়ে দাঁড়ে ছুটে বেরিয়েছে সে শুধুমাত্র একটু ভালোবাসা পাওয়ার আশায়। কিন্তু বাপ মা মারা মেয়েকে কেউই ভালোবাসতে চায়নি। এবার নিশ্চয়ই সবাই ভালোবাসবে ওকে। একটু সুখের দেখা হয়তো পাবে সে। ফ্লোরে পা ছিটিয়ে বসে আছে প্রাণনেশা। দৃষ্টি সিলিংয়ের দিকে নিবদ্ধ। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে বেডশিট ভিজিয়ে দেয়। এতক্ষণ চিৎকার করে কাঁদলেও এখন আর চিৎকার করে কাঁদার শক্তি পাচ্ছে না। সব শক্তি যেন ফুরিয়ে গেছে। কাঁদতে কাঁদতে গলা ভেঙে গেছে। মেঝেতে কিছু কাগজের ছেঁড়া পৃষ্ঠা, যাতে লেখা আছে শত শত অনুভূতি। কোনো এক শ্যামপুরুষের প্রতি তার প্রাণনেশার রাত্রিযাপন। এছাড়াও কিছু হাতে আঁকা ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে। পাশেই পড়ে আছে একটা অর্ধেক ছেঁড়া ডায়েরি আর একটা সুন্দর সিন্ড্রেলা ডল। প্রাণনেশা মাথা তুলে নিজের আর্ট বুকটা হাতে নিল। পাতা উল্টিয়ে এক জায়গায় গিয়ে হাত থেমে গেল প্রাণনেশার। মোহময় দৃষ্টি নিক্ষেপ করল নিজের প্রিয় পুরুষের স্কেচের দিকে। তার প্রত্যুষ ভাইয়ের
হাসি মুখ দেখে এতক্ষণে নিশ্চুপ কান্না যেন শব্দ করে বেরিয়ে আসলো। প্রাণনেশা হাত দিয়ে মুখ ঢেকে আওয়াজ থামানোর চেষ্টা করে। কেন তার প্রাণপ্রিয় পুরুষ এভাবে ঠকালো তাকে? কেন এভাবে তার ছোট্ট হৃদয়টা খণ্ড বিখণ্ড করে দিল? যদি তার প্রত্যুষ ভাইয়া আশকারা না দিত, তবে তার অনুভূতি এভাবে ডালপালা ছড়াতো না। সে মানুষটাই তো প্রতিনিয়ত আরও বেশি ভালোবাসতে শিখিয়েছে তাকে, বুঝিয়েছে ভালোবাসার মানে। তাহলে এখন কেন এই অবহেলা? প্রাণনেশা ফোপাতে ফোপাতে হাত বুলিয়ে দিল স্কেচের ওপর। খুঁটিয়ে খুঁটিয়ে মনোযোগের সহিত দেখল তার প্রিয় পুরুষের হাসি মুখ, তার প্রত্যুষ ভাই, যার কাছে চিত্রকর্ম শিখেছে সে শুধুমাত্র তার ছবি আঁকার জন্যই। প্রাণনেশা বুকের সাথে জড়িয়ে ধরল স্কেচটি। মন মস্তিষ্কে উকি দিল কিছু অতি প্রিয় স্মৃতি। সিক্তবেতা পিচঢালা রাস্তায় হেঁটে চলেছে প্রাণনেশা। পরনে তার সাদা কলেজের ড্রেস, দুপাশে দুটো বিনুনি করা। কয়েকদিন আগেই ভর্তি হয়েছে সে কলেজে। প্রাণনেশা অতি সাবধানতার সহিত হাঁটছে রাস্তায়। সাদা ড্রেসে কাদা উঠে অন্য বর্ণ ধারণ করেছে। প্রাণনেশার কষ্ট লাগলো ভীষণ। ওর নতুন ড্রেসটা কী অবস্থা! কাল রাতে অতিবৃষ্টির ফলে রাস্তাঘাটে পানি উঠে গেছে। শুনেছে এলাকার অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, গাছপালা ভেঙে পড়েছে অনেক জায়গায়, নদীর বাঁধও ভেঙেছে নাকি। এলাকার যারা একটু নিম্নবিত্ত তাদের তো আরও খারাপ অবস্থা। প্রাণনেশার মন খারাপ হলো ভীষণ। মানুষের কষ্ট দেখলে ওর কান্না পায়। মনে মনে ভাবে, ইস, ও নিজেও যদি দেশের জন্য কিছু করতে পারত, দেশের মানুষের জন্য কিছু করতে পারত। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? বাজ খায় গলার বিচ্ছিরি গান। প্রাণনেশা তার ভাবনা ছেড়ে বেরিয়ে এলো। গানের উৎস খুঁজে পেছনে ফিরে তাকালো। চারটে ছেলে, তার মধ্যে দুজন বসে আছে বাইকের ওপর, দেখতেই গাঞ্জুটিয়ার মতো। সবার চুলগুলো হরেক রকমের কালার করা, হাতে 4-5 রকমের ব্রেসলেট। দুজন আবার সিগারেটের ধোঁয়া শূন্যে ছড়াচ্ছে। প্রাণনেশা ভ্রু কুঁচকে তাকালো। ছেলেগুলোর মধ্যে একজন বলল, কোথায় যাওয়া হচ্ছে সুন্দরী? আরেকজন বলল, আমাদেরও সাথে নিয়ে যাও তোমার। এভাবে একা একা সুন্দরী মেয়ে পথে হাঁটছে, তা দেখেই কেমন যেন বেনমানান লাগে বলে নিজের হলুদ দাঁত দেখিয়ে বিশ্রী হাসল। প্রাণনেশা শিরার রগগুলো দপদপ করে জ্বলে উঠল। কয়েকদিন ধরে এলাকায় ইভটিজিংয়ের খবর ছড়িয়েছে। বাপ জ্যাঠার কাছে শুনেছিল এলাকায় বখাটে ছেলেদের উৎপাত বাড়ছে, যার ফলে স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের বাড়ির বাইরে বেরোতে পারছে না। এতদিন শুধু শুনেছিল, আজ সে পরিস্থিতির শিকার হলো। দেশের সেবা করার আগে এই বেয়াদবগুলোকে সাইজ করতে হবে। আগে এলাকায় মেয়েগুলোর সম্মান বাঁচাতে হবে, তারপর না হয় ভেবে দেখা যাবে দেশের মানুষের কথা। প্রাণনেশার মন চাইল এগিয়ে গিয়ে কয়েকটা জুতো দিয়ে বাড়ি দিতে, কিন্তু দিল না। সেই সাহস নেই ওর। এদিকে জায়গাটা খুব বেশি নির্জীব, মানুষের আনাগোনা খুব কম। এখনও তো আশেপাশে একটা কাকপক্ষীও দেখা পাচ্ছে না। প্রাণনেশা ভয় পেল কিছুটা। মনে মনে কিছু গভীর গালি দিল নিজেকে। এই সাহস নিয়ে নাকি ও রাজনীতি করার স্বপ্ন দেখে। রাজনীতিবিদরা তো অনেক সাহসী হয়, তারা নিজেদের সাহস দিয়েই সব কিছু জয় করতে পারে। তাদের মনের ভয় ডর বলে কিছু নেই। অন্যায় দেখলে তারা ছুটে যায় প্রতিবাদ করতে। কিন্তু প্রাণনেশা নিজের জন্য চিমটি পরিমাণ প্রতিবাদ করতে পারল না। প্রাণনেশা নিজেকে ধিক্কার দিয়ে বলল, ছি ছি প্রাণনেশা, এই তোর সাহস?
ছোট মামা তোকে এই শিক্ষা দিয়েছে? ছোট মামাকে যে বড় মুখ করে বলতি রাজনীতিবিদ হবি, তার মতো? এই কাহিনী শোনার পর তো তোর উপর হাসতে হাসতেই লুটিয়ে পড়বে সে। প্রাণনেশা সামনে ফিরে মাথা নিচু করে হাঁটা ধরল। পেছনে ছেলেগুলো একটা থেকে আর একটা জঘন্য কথা বলছে। প্রাণনেশা নিজের পায়ের গতি বাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার সাথে সাথে পেছনের কিছু পায়ের শব্দ শোনা যাচ্ছে। অসম্ভব কান্না পেল ওর। ছেলেগুলো পিছু পিছু আসছে। পেছনে জুতোর আওয়াজ মিলিয়ে যেতেই প্রাণনেশা থেমে গেল। ভয়ে ভয়ে পেছন ফিরে দেখল রাস্তায় ফেলে ছেলে একটাকে মারছে তার প্রত্যুষ ভাই। নাক মুখ দিয়ে গলগলিয়ে রক্ত পড়ছে ছেলেটার। হাত দিয়ে যে ঠেকাবে সেই শক্তিটুকুও গ্রাস করে নিয়েছে প্রত্যুষ। অন্যরা আহাজারি করছে ছেড়ে দেওয়ার জন্য। আরেকজন ছাড়াতে গেলে তাকে নাক বরাবর ঘুষি মারল। ছেলেটা দূরে ছিটকে পড়ল। ছেলেগুলোর গগনবিদারী চিৎকারে প্রাণনেশার বুকের মধ্যে কেঁপে ওঠে। চোখ খিচে বন্ধ করে নেয় ও। রক্ত দেখলেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায় ওর। সবার উপর একে একে সুনামি বইয়ে দিয়ে থামল প্রত্যুষ। ছেলেগুলো ব্যথাতুর শব্দে করে মা বাবা 14 গোষ্ঠীর নাম নিচ্ছে। একজন তো পিচঢালা রাস্তার উপর থেকে উঠতে পারছে না। প্রত্যুষ এগিয়ে এসে চোখ বন্ধ করে থাকা প্রাণনেশার হাত ধরল। তারপর এক প্রকার ট্রলির মতো টেনে নিয়ে গেল ওকে। ছেলেগুলোর সামনে হাত ছেড়ে দিয়ে চারজনকে উদ্দেশ্য করে বলল, পা ধরে ক্ষমা চা। সবাই সমস্যারে ক্ষমা চেয়ে বলল, মাফ করে দাও আপু, আর কখনো এই ভুল হবে না। যে রাস্তায় আধমরা হয়ে পড়ে আছে সেই ঠোঁট নাড়িয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করলো। আসলে ছেলেটা একটু বাড়াবাড়িই করে ফেলেছিল। সেই সবচেয়ে বেশি জঘন্য কথা বলেছিল প্রাণনেশাকে। যখনই পিছু নিয়ে প্রাণনেশার হাত ধরতে যেত, তার আগে প্রত্যুষ এসে চোখে সর্ষে ফুল দেখিয়ে দিল। প্রত্যুষ রাশভারী কণ্ঠে চিৎকার করে বলল, পা ধরে ক্ষমা চাইতে বলেছি। যেই একজন এসে পা ধরতে যাবে তার আগে প্রাণনেশা পিছিয়ে গেল। প্রত্যুষ পেছনে লুকিয়ে তার পরনের শার্ট খেমচে ধরল। বিভ্রান্ত গলায় বলল, না না, পা ধরার দরকার নেই, আমি ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে, ও যখন বলছে ক্ষমা করে দিয়েছে তাই ছেড়ে দিলাম তোদেরকে। কিন্তু পরের বার যদি ভুল হয়, এবারের মতো জীবন নিয়ে ফিরে যেতে পারছিস, কিন্তু পরের বার লাশ হয়ে ফিরতে হবে তোদের। অনেকগুলো আবার আহাজারি করে ক্ষমা চাইল। একজন বলল, আমরা জানতাম না বড় ভাই যে ও আপনার বোন হয়। যদি জানতাম ও ভুইয়া বাড়ির মেয়ে, তবে কখনোই এই সাহস করতাম না। প্রাণনেশা চোখ খিচিয়েছিল। ছেলেটার কথায় চোখ পিটপিট করে খুলল। এতক্ষণ ভয়ে জুবুথুবু হয়ে থাকলেও এবার যেন সে ভয়শূন্য মিলিয়ে গেল। ভয়ের জায়গায় এসে জমা হলো এক রাশ ক্ষোভ। ভয়ঙ্কর গালি দিয়ে মনে মনে বলল, বোন না হাঁদারাম, বউ বউ, আমি তোদের বড় ভাইয়ের একমাত্র বউ হই। তুই কোন সাহসে আমাকে তার বোন বললি? কিন্তু মুখে উচ্চারণ করতে পারল না তা। দাবাং মার্কা চড় খাওয়ার কোনো ইচ্ছা আপাতত তার নেই। পরে দেখা গেল এই কথাগুলো প্রত্যুষ ভাই শুনলে ছেলেগুলোর অবস্থার মতো ওরও হাল হবে। ভাবতেই কেঁপে উঠল প্রাণনেশা। প্রত্যুষ আবার গম্ভীর কণ্ঠে বলল, শুধু আমার পরিবারের মেয়ে না, এলাকার কোনো মেয়েকেই যেন আমি তোদের বিরক্ত করতে না দেখি। যদি দেখি তাহলে সেটা তোদের শেষ দিন। ছেলেগুলো ভয়ে ভয়ে মাথা নাড়ালো। আধমরা হয়ে
থাকা ছেলেটাকে তুলতে যাবে তার আগে প্রত্যুষ ডাক দিল একজনকে। ভয়ে ভয়ে সামনে এলো সে। প্রত্যুষ মানিব্যাগ থেকে 1000 টাকার কয়েকটা নোট বার করে ছেলেটার হাতে দিল। ছেলেটা ভয়ে ভয়ে গ্রহণ করলো তা। প্রত্যুষ আবার তার রাশভারী কণ্ঠে বলল, ভালো একটা হসপিটালে অ্যাডমিট করাইস ওকে, তোরাও মেডিসিন নিয়ে নিস। ছেলেটা বাধ্যন্যায় মাথা ঝাঁকালো। রাস্তায় পড়া ছেলেটাকে তুলে সবাই আস্তে আস্তে চোখের সামনে থেকে মিলিয়ে গেল। প্রাণনেশা এখনও প্রত্যুষের পিঠের দিকে শার্ট আষ্টে পৃষ্ঠে ধরে আছে। এক প্রকার শক্ত করে জড়িয়ে ধরে পিঠের মধ্যে মুখ গুজে আছে। আসলে ওর ভয় অনেক আগেই কেটে গেছিল। মানুষটার কণ্ঠ শোনার পর থেকেই তার সব ভয় উবে গেছে। কিন্তু তার প্রাণপ্রিয় পুরুষের কাছে থাকার এটা একটা বাহানা মাত্র। যখনই সুযোগ পেয়েছে মানুষটাকে কাছে পাওয়ার, তখনই সুযোগটা লুফে নিয়েছে। প্রত্যুষ গম্ভীর স্বরে বলল, সামনে আয়, চলে গেছে ওরা। প্রাণনেশা পিঠ থেকে মাথা তুলে খরগোশের মতো উকি দিল সামনে। ওরা নেই দেখে প্রত্যুষের সামনে এসে দাঁড়ালো। ঠোঁট উল্টে চাইল গম্ভীর পুরুষটার দিকে। প্রত্যুষের দৃষ্টি নরম হয়ে আসে। মাথায় হাত বুলিয়ে কণ্ঠেও যথেষ্ট নরম করে বলে, কোথাও ব্যথা পেয়েছিস প্রাণ? প্রাণনেশা দুদিকে মাথা নাড়ালো। প্রত্যুষ আবারও বলল, এদিকে একা একা যেতে মানা করেছিলাম না? কথা অমান্য করিস কেন সব সময়? একটা কথা শুনলে কি তোর জাত যায়? কত বড় বিপদ থেকে বেঁচেছিস জানিস? তোর বান্ধবীরা কেউ যাচ্ছে না আজ কলেজে? এ তো প্রশ্নের কোনোটার উত্তর আগে দেবে সেটা সিদ্ধান্ত নিতে পারল না প্রাণনেশা। তাই সে নিজে থেকেই জিজ্ঞেস করলো, তুমি এদিকে আসলে কেন? প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করছিস, এই স্বভাবটা কোনো দিন যাবে বলতো তোর? যাবে না কোনো দিন। বলো না, এদিকে তো তুমি যাও না, আজকে এলে যে হঠাৎ? তোকে খুঁজতে খুঁজতে এসেছি এদিকে। ছোটো মা বলল তুই একা বেরিয়েছিস, তাই তোর খোঁজে এসেছিলাম। এবার বল, একা একা কেন? সবাই কোচিংয়ে গেছে সকাল সকাল, কিন্তু আমার তো কোচিং নেই, তাই যাইনি। গাড়ি নিয়ে আসিসনি কেন? আজকে পরিবেশটা সুন্দর ছিল, হাঁটার জন্য গাড়ি নিইনি। হ্যাঁ, তারপর দেখলি তো কি হলো? প্রাণনেশা মুখ কালো করে তাকালো। প্রত্যুষ আবার বলল, চল তাহলে পৌঁছে দিই তোকে। প্রাণনেশা খুশিতে আটখানা হয়ে মাথা নাড়ল। প্রত্যুষ শক্ত করে ধরল ওর হাত। পুরোটা পথই সে ছিল নিশ্চুপ। প্রাণনেশা শুধু কিছুক্ষণ পর পর আর চোখে তাকিয়েছে তার দিকে। আর কোনো কথা হয়নি দুজনের মাঝে। অবশেষে কলেজের গেট পর্যন্ত এসে পৌঁছালো দুজনে। প্রাণনেশা গেটের ভেতর ঢুকতে যাবে তার আগে প্রত্যুষ ডাক দিল ওকে। প্রাণনেশা আবার এসে ও সামনে দাঁড়ালো। প্রত্যুষ ওকে পেছনে ঘুরিয়ে ব্যাগের ভেতর টাকা ঢুকিয়ে দিয়ে বলল, টিফিন টাইমে কিছু কিনে খাবি, খবরদার যেন খালি পেটে না থাকিস। আম্মু টাকা দিয়েছে, এটাও রাখ। তারপর নিজের ব্যাগ থেকে ছাতা বের করে ওর হাতে দিল। বিনুনি দুটো ঠিক করে দিয়ে বলল, ছাতাটাও আনিসনি কেন যে এমন করিস তুই? যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, ভুলেও যাতে না ভিজিস। যদি ছোটো মার কাছে শুনেছি আমি যে ভিজেছিস তুই, তাহলে তোর একদিন কি আমার যে কদিন লাগে। মাথায় ঢুকেছে কথাটা? প্রাণনেশা মুখ কালো করে মাথা নাড়ালো। যা তাহলে। প্রাণনেশা যেতে গিয়েও আবার ফিরে তাকালো, বলল, তুমি যেতে যেতে যদি বৃষ্টি নামে তাহলে? তোমার ছাতা লাগবে না? আমার চিন্তা তোকে না করলেও চলবে। যা এবার। প্রাণনেশা প্রত্যুষের অগোচরে মুখ বাঁকালো, মনে মনে বলল, কেন রে? তুমি আমার চিন্তা করতে পারলে আমি কেন তোমার চিন্তা করতে পারবো না? গেটের ভেতরে ঢুকে ক্লাসের দিকে যেতেই মুখে হাসি ফুটল ওর। কে বলেছে ওর প্রত্যুষ ভাই ওকে ভালোবাসে না?
ভালোবাসা ছাড়া বুঝি এত কিছু করা যায় কারোর জন্য? শুধু তার অহংকারী পুরুষটা স্বীকার করছে না সেটা। স্বীকার করলে তো আবার জাত যাবে তার। প্রাণনেশা এতক্ষণে বুঝল ওর ভীতু থেকে যাওয়ার আসল কারণটা। সেটা হলো তার প্রত্যুষ ভাই। এই যে সবসময় ওকে একটা বেবির মতো ট্রিট করে, তাই তো নরম থেকে যাচ্ছে ও। না না, শক্ত হতে হবে ওকে। আজকের এই ছোট মামাকে কল করতে হবে ওকে। একমাত্র ছোট মামাই ওকে ট্রেনিং দিয়ে সাহসী করতে পারবে, নয়তো তার শ্যাম পুরুষের জন্য কখনোই সাহসী হয়ে উঠবে না তার। ক্লাসরুমে যাওয়ার পুরো রাস্তা প্রত্যুষের গুষ্টি উদ্ধার করতে করতে গেল প্রাণনেশা। পুরনো কথা মনে পড়তে প্রাণনেশার কান্না পাল্লা দিয়ে বাড়ে। এই বিরহ যে সহ্য করার মতো না। কিভাবে সে সহ্য করবে তার প্রাণভোমরাকে অন্যের সাথে? এই বাড়িতে থাকলে যে মরে যাবে ও। প্রতিনিয়ত তার প্রত্যুষ ভাইকে অন্যর সাথে দেখতে হবে। এই ব্যথা কী করে সইবে প্রাণনেশা? প্রাণনেশা স্কেচটা বুকের সাথে জড়িয়ে ধরেই শুয়ে পড়ল মেঝেতে। হিচকি তুললে কাঁদছে ও। সব কিছু বিষাক্ত লাগছে। মৃত্যু যন্ত্রণার অনুভব হচ্ছে যেন। আচ্ছা, নিজের পুরুষকে অন্যের সাথে দেখাচ্ছে মৃত্যু যন্ত্রণা কি বেশি কষ্টের? প্রাণনেশা উঠে বসল। স্কেচবুকটা নিচে রেখে ডলটা হাতে তুলে নিল। পুতুলটা তার প্রত্যুষ ভাই তার 18তম জন্মদিনে দিয়েছিল এবং সেই দিনই জানিয়েছিল ওকে প্রত্যুষ ভাই প্রাণনেশাকে তার বউ বানাবে। প্রাণনেশা কাঁদতে কাঁদতে পুতুলটার দিকে তাকিয়ে বলল, কেন প্রত্যুষ ভাই, কেন কেন এভাবে ঠকালে আমাকে? আমি যে মানতে পারছি না এই সব কিছু মিথ্যা ছিল। তুমি আমার থেকে ছাড়া পাওয়ার জন্য এই সব বলছো, এটা যে আমি সহ্য করতে পারছি না। কোথায় গেল তোমার এত এত ওয়াদা প্রত্যুষ ভাই? সব কিছু মিথ্যা ছিল? সব কিছু ভুলে গেলে তুমি? একবারে বলে দিলে আমি তোমার কেউ হই না? প্রাণনেশা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেল। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। অসহায় লাগছে নিজেকে ভীষণ। সৃষ্টিকর্তা কেন করলো এমন? কেন ওর প্রিয় মানুষ ওর করলো না? সময় পেরিয়ে যায় নিজের মতো করে, কিন্তু কোনো এক রমণীর প্রিয় মানুষটার হারানোর যন্ত্রণাগুলো চার দেওয়ালের মাঝে চাপা পড়ে থাকে। চাপা পড়ে থাকে তার চিৎকার, অসহায়ত্ব, হাহাকার আর যন্ত্রণাগুলো। বাড়ির পুরুষেরা সন্ধ্যায় বাড়ি ফিরল। পলক ভূঁইয়া, পিয়াস ভূঁইয়া আর প্রহর ভূঁইয়া এসে সোফায় বসলেন। মালিহা বেগম এসে তাদের তিনজনকে শরবত দিলেন। তারপর এসে ছেলের পাশে সোফায় বসলেন। জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে তোমরা সবাই? পলক ভূঁইয়া এক ঢোকে শরবত শেষ করলেন। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, জানো তো প্রত্যুষের বিয়েটা কিভাবে হয়েছে? যেভাবে হুট করে বিয়ে হলো, কাউকেই তো জানাতে পারিনি। এখন যদি বড় করে অনুষ্ঠান না করে আত্মীয় স্বজন এলাকার মানুষগুলোকে দাওয়াত না দিই, তাহলে তারা কি ভাববে বলো তো? সেটারই বন্দোবস্ত করতে গিয়েছিলাম। মালিহা বেগম মাথা নাড়ালেন। পরক্ষণেই চিন্তিত কণ্ঠে বললেন, এইভাবে যে বিয়েটা দিলে সেটা কি ঠিক করেছো তুমি? এইভাবে জোর জবরদস্তি করে বিয়ে দেওয়ার কোনো মানে হয়? আমার ছেলেটা কি আদেও ভালো থাকতে পারবে? পলক ভূঁইয়া দীর্ঘশ্বাস ফেললেন। উৎকণ্ঠা নিয়ে বললেন, তা তো জানি ঠিক হয়নি, কিন্তু আমি কি করতাম বলো? মেয়েটা যে কতটা যন্ত্রণায় ছিল নিজের চাচাচাচির সংসারে, সেটা তো আমি দেখেছি। আমার বন্ধুটা যে তার মৃত্যুর আগে বলে গেছে আমাকে যেন আমি তার মেয়েকে দেখে রাখি। আমি যে ওয়াদা
দিয়েছিলাম ওকে। আমি দেখে রাখবো তার মেয়েকে। আমার ছেলের সাথেই তার মেয়ের বিয়ে হবে। এই কথাটা কিভাবে খেলাপ করি বলো তো? শুধুমাত্র একটা ওয়াদা রাখার জন্য এতটা অন্যায় করলে আমার ছেলের প্রতি? সংসারটা তো ওরা করবে, আমরা তো আর না। যদি মেয়েটাকে মেনেই নিতে না পারে তাহলে কিভাবে সংসার করবে বলো তো? পলক ভূঁইয়া উত্তর দিলেন না। ওই সময় ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছেন তিনি। তখন অত ঠিক ভুল বিচার করার সময় পাননি তিনি। পলক ভূঁইয়া স্ত্রীর দিকে তাকিয়ে আবার বললেন, রওশা কই? রিধি তার সাথে আছে। কি বলো? প্রত্যুষের রুমে যেতে বলনি? তোমার ছেলে যে খ্যাপাটে বাঘের মতো গর্জন করছে, ওর রুমে আশেপাশেও তো কেউ যেতে পারছে না। মেয়েটাকে ওর রুমে পাঠালে আবার কি না কি করে বসে। কেন, কি করেছে ও? প্রাণনেশা ওর রুমে গিয়েছিল বলে কিভাবে ধমক দিয়েছে ওকে। মেয়েটা এখনো দরজা খিল দিয়ে বসে আছে। কত করে বললাম বেরোতে, কিন্তু দরজা বন্ধ করে রেখেছে। পলক ভূঁইয়া ভয়ঙ্কর রেগে গেলেন এবার। প্রাণনেশা ওনার প্রাণ। ভাতিজি হলো প্রাণনেশাকে উনি নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসেন। বাড়ির একমাত্র মেয়েও। তার মেয়েটাকে কিভাবে অন্য কেউ বকতে পারে? তিনি রাগী কণ্ঠে বললেন, তার রাগ না হয় আমার ওপর, কিন্তু আমার রাগ মেয়েটার ওপর ঝাড়লে কেন? কোন সাহসে বকলে আমার মেয়েটাকে? পলক ভূঁইয়াকে রেগে যেতে দেখে পিয়াস ভূঁইয়া সামলালেন ওনাকে। শান্ত করতে বললেন, রাগ করো না ভাইজান। তুমি তো জানো প্রত্যুষের রাগ বরাবরই একটু বেশি। সেখানে ওর রাগের ভিতর মেয়েটা গেল বলতেই বকা খেলো। ওর রাগ জায়েজ আছে ভাইজান। যে অন্যায়টা করা হয়েছে ওর সাথে, তাতে ওর রেগে যাওয়াটা কথা। পলক ভূঁইয়া শান্ত হওয়ার চেষ্টা করলেন। বড় বড় করে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলেন। প্রহর এতক্ষণ বসে বসে মোবাইল টিপছিল আর নিশ্চুপ হয়ে সবার কথা শুনছিল, কিন্তু এবার তার মনে একটা কৌতূহলী প্রশ্ন এলো। কৌতূহল চেপে রাখতে না পেরে বলল, কিন্তু আমি বুঝছি না প্রত্যুষ এমন করছে কেন? আচ্ছা মানলাম বিয়েটা হুট করেই হয়েছে, কিন্তু মেয়েটা তো দেখতে খারাপ নয়, দেখতে যথেষ্ট সুন্দর, আর যতটুকু বুঝলাম খুবই নম্র ভদ্র। তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? এমন করছে কেন আমার ভাইটা? ভুলটা আসলে আমাদেরই হয়েছে। জোর জবরদস্তি করা হয়েছে তো, জেদ চেপেছে। আগেভাগে বলে রাখা উচিত ছিল, বাট ওর সাথে কথা বলার সুযোগ হয়নি আমার, তাই তো এমন করতে হলো আমাকে। কিন্তু বিয়ে করতে সমস্যা কি? প্রহ জিজ্ঞেস করলো আবার। ভালোবাসে কাউকে? পলক ভূঁইয়ার কথায় ড্রয়িং রুমে যেন বিস্ফোরণ হলো। 3 জোড়া চোখ অবাক চোখে তাকালো তার দিকে। পলক ভূঁইয়া দ্বিধান্বিত হয়ে যান সবার তাকানোর ধরন দেখে। মালিহা বেগম এবার যেন রণচণ্ডী রূপ ধারণ করলেন। রেগে বললেন, আমার ছেলেটার ভালোবাসা কেড়ে নিলে তুমি? ও তোমাকে বলেছে পর্যন্ত নিজের ভালোবাসার কথা, কিন্তু তুমি কি করলে? আরেকজনের সাথে বিয়ে করতে বাধ্য করলে ওকে। আমার ছেলের সুখের চেয়ে তোমার ওয়াদা বড় হয়ে গেল। এই রকম সবাই ভালোবাসে, কিন্তু তাকেই যে বিয়ে করতে হবে তার এমন কোনো কথা নেই। আমার জবান আমার কাছে সবচেয়ে বড়। মাহিলা বেগম ধৈর্যহারা হন, ভাঙা গলায় বলেন, আমার ছেলেটার সাথে এত বড় অন্যায় কিভাবে করতে পারলে তুমি? কতটা অসহায় হয়ে গেলে আমার ইন্ট্রোভার্ট ছেলেটাও তোমাকে তার ভালোবাসার কথা জানালো। কিন্তু তুমি কি করলে শেষমেশ? মেয়েটাকে জানি না, আমি শোনার প্রয়োজন বোধ করিনি। আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে হতো ওকে। ও যাকেই ভালোবাসুক না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। প্রহরের খারাপ লাগলো ভীষণ নিজের ভাইয়ের জন্য। ও
নিজেও তো রিধিতাকে ভালোবেসে বিয়ে করেছে। ভালোবাসার মর্ম বোঝে ও। ভার্সিটি সেকেন্ড ইয়ারে থাকতেই রিধিতাকে বিয়ে করেছিল ও। কারণ রিধিতার মা বাবা অন্যত্র তাদের মেয়ের বিয়ে দিচ্ছিল। এরপর ভয়ে ভয়ে বাড়ির চৌখাটে এসে দাঁড়িয়েছিল। ভেবেছিল হয়তো ওর বাবার বাড়ি থেকে বের করে দেবে ওকে। কিন্তু না, সেদিন তার বাবা তার উপর প্রচণ্ড রেগে গেলেও রিধিতাকে দেখা মাত্রই মেনে নিয়েছিল ওকে। নিজের মেয়ে রূপে গ্রহণ করেছিল সেদিন। নিজে দাঁড়িয়ে থেকে তাদের এমনি কি রিধিতার মা বাবার কাছ পর্যন্ত তার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, তাদের মানিয়েছিলেন। তাহলে প্রত্যুষের বেলায় এমন কেন? কেন ওর বেলায় এতটা কঠোর হচ্ছে তার বাবা? শুধুমাত্র বন্ধুর মেয়ে বলে? শুধুমাত্র নিজের কথা রাখার জন্য ওর ভালোবাসাকে কেড়ে নিল, অসহায় করে দিল ওর ভাইটাকে, ওর বেচারা ভাইটা। মালেহা বেগমের চোখ ছাপিয়ে পানি এলো। ছেলের ওপর এত বড় অন্যায় সইতে পারলেন না তিনি। চোখের পানি লুকোতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন তিনি। প্রহরও মায়ের পিছু পিছু মাকে সামলাতে উপরে চলে গেল। পলক ভূঁইয়া গম্ভীর মুখ করে বসে থাকলেন। পিয়াস ভূঁইয়া চিন্তিত স্বরে বললেন, এটা ঠিক হলো না ভাইজান। ছেলেটার ভালোবাসা কেড়ে নেওয়া উচিত হয়নি তোমার। ঘড়ির কাঁটায় 11টা বাজে। বাড়ির দুই গৃহিণী টেবিলে খাবার সাজাচ্ছেন। তাদের হাতে হাতে সাহায্য করছে কয়েকজন সার্ভেন্ট। পলক ভূঁইয়া আর পিয়াস ভূঁইয়া নিচে নামলেন। তাদের পিছু পিছু প্রহর রাহাতকে কোলে নিয়ে নামল এবং শেষে রিধিতা রওশাকে নিয়ে সাথে নামল। সকলে রাত 11টার খাবার টেবিলে উপস্থিত হতে হবে, এটাই বাড়ির নিয়ম। বাড়ির সকলেই একসাথে বসে খাবার খায়। অসুস্থ হওয়া ছাড়া বা অন্য কোনো প্রয়োজন ছাড়া কেউ আলাদা খাবার খায় না। পলক এবং পিয়াস ভূঁইয়া দুজনে গিয়ে খাবার টেবিলে বসলো। বিশাল ডাইনিং টেবিল ডাইনিং রুমে রাখা, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো অতিথি আসে তারাও একসাথে বসে খেতে পারবে। প্রহর রাহাতকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও তার পাশে চেয়ারে বসলো। রিধিতা চেয়ার টেনে বসিয়ে দিল রওশাকে। পাশের চেয়ারে নিজেও বসলো। পলক ভূঁইয়া রওশাকে দেখে মিষ্টি হাসলেন। নম্র কণ্ঠে বললেন, সব ঠিক আছে মা? এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো তোমার? রওশা দুপাশে মাথা নাড়ালো, মৃদু হেসে বলল, সব ঠিক আছে আঙ্কেল, কোনো অসুবিধা হচ্ছে না আমার। বাড়ির সবাই অনেক ভালো, আমার অনেক যত্ন করছে। কিন্তু ডাকটা তো মনোপুত হলো না। রিধিতা আমাকে বাবা বলে ডাকে, তুমিও আমাকে বাবা বলেই ডাকবে। রওশা বাধ্যের ন্যায় মাথা ঢাকালো। পলক ভূঁইয়াও সব চেয়ারে চোখ বুলিয়ে বললেন, প্রত্যুষ কই? নিচে নামেনিও? রুমে খাবার পাঠিয়ে দিতে বলেছে, নিচে নামবে না। মালিহা বেগম মুখ গোমড়া করে বললেন। পলক ভূঁইয়া গম্ভীর কণ্ঠে বললেন, তোমার ছেলে বাড়ির এত বছরের নিয়ম পাল্টাতে চাইছে নাকি? ও কি জানে না বাড়ির নিয়ম? এই বাড়িতে কেউ রুমে বসে নিজের খাবার খায় না, সেটা জানে না ও? যেখানে ও নিজের জীবনের নিয়মেই চলতে পারছে না, সেখানে এই বাড়ির নিয়মে চলবে, সেটা কেমন জানি বিলাসিতা ঠেকায় না। আর ঠিকই বলেছ, শুধু আমারই ছেলে, তাই তো ওকে নিয়ে সব চিন্তা আমার। স্ত্রীর কথায় দমে যান তিনি, আর ঘাটালো না ওনাকে। মালিহা বেগম একজন সার্ভেন্ট দিয়ে প্রত্যুষের ঘরে খাবার পাঠিয়ে দেয়। রওশা অবাক চোখে তাকিয়ে দেখল সব কিছু। আশা থেকে স্বামী নামক মানুষটাকে একবারও দেখেনিও। সেই যে হনহনিয়ে উঠে চলে গেল ওর পাশ থেকে, তারপর একবারও দেখা মেলেনি মানুষটার। আচ্ছা, ওকে কি পছন্দ হয়নি ওনার? নয়তো এমন করছে কেন? তার বুকের ভেতর যে তাকে দেখতে চাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, শুধু একবার দেখে যে মন ভরেনি।
প্রথম দেখাতেই যে প্রেমে পড়ে গেছে রওশা। কিভাবে ওই শ্যাম পুরুষের প্রেমে পড়ে গেল ও সেটা বুঝে উঠতে পারল না। তার জীবনে প্রথম প্রেম, প্রথম প্রণয়, প্রথমবার সে কাউকে দেখে তার হৃদয় হারিয়েছে, কিন্তু সেই মানুষটাই যে তাকে একবার চোখের দেখাও দেখতে দিচ্ছে না। মালিহা বেগম সবাইকে খাবার বেড়ে দিতে শুরু করলেন। পলক ভূঁইয়া প্রতিটি চেয়ারে এক নজর তাকিয়ে আবার বললেন, আমার প্রাণ মা কই, আসবে না ও? ডেকেছি অনেক, দরজা খুলছে না। মানারা বেগম খাবার বাড়তে বাড়তে বললেন, এ কি, এখনো দরজা খোলেনি ও? নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে আমার মেয়েটা, যার কারণে এখনো পর্যন্ত দরজা খোলেনি। এখন ওকে ছাড়া কিভাবে খাই? তুমি খেয়ে নাও ভাইজান, আমি খেয়ে উঠে ডাকবো ওকে, আমার কথা ফেলতে পারবে না। পিয়াস ভূঁইয়া বললেন, না না, ওকে ছেড়ে আমার গলা দিয়ে খাবার নামবে না। দুপুর থেকে খাইনিও, তোমরা খাও, আমি গিয়ে ডেকে আনছি ওকে, বলে চেয়ার ছেড়ে উঠে গেলেন তিনি। তিনতলায় উঠে প্রাণনেশার কক্ষের সামনে গিয়ে দাঁড়ালেন। দরজায় বার কয়েক বাড়ি দিয়ে ডাকলেন ওকে। প্রাণনেশা খুলল না দরজা। আবার ডাকলেন তিনি, প্রাণমা, দরজা খোলো, দেখো তোমার বড় বাবা এসেছে। শুনবে না আমার কথা? তুমি দরজা না খুললে কষ্ট পাবো আমি। প্রাণনেশা দরজা খুলল না। ওনার ডাক শুনে নিচ থেকে চলে এলো প্রায় সবাই। সবাই ডাকতে লাগলো প্রাণনেশাকে। ছোট রাহাত ভয়ে কান্না করে দিল, ওর মাম্মা দরজা খোলে না কেন? অবশেষে সবার ডাকাডাকিতে সপাটে দরজা খুলল প্রাণনেশা। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। পলক ভূঁইয়া নম্র কণ্ঠে বলল, দরজা খুলছে না কেন তুমি? জানো কতটা ভয় পেয়েছিলাম আমরা সবাই? ঠিক আছি আমি। প্রাণনেশা ভাঙা গলায় বলল, খেতে এসো। খিদে নেই আমার, যাও তোমরা খেয়ে নাও। দুপুর থেকে কিছু খাওনি তুমি, এরকম করলে তো অসুস্থ হয়ে পড়বে। অনুরোধ করছি তোমাকে আমি। বড় বাবার কথা রাখবে না? আচ্ছা, আমি মুখ ধুয়ে আসি। সবাই একে একে নিচে নেমে গেল। প্রাণনেশা মনের দুঃখ পেল ভীষণ। দরজা খোলার পর থেকেই সে সকলের ভিড়ে তার প্রত্যুষ ভাইকে খুঁজেছিল। ভেবেছিল হয়তো সবার মতো তার প্রত্যুষ ভাইও এসেছে তার খোঁজে, কিন্তু না, আসলো না মানুষটা। এখন তার কোনো দাম নেই মানুষটার কাছে। সে মরে গেলেই বা তার কি? তার কিছুই যায় আসে না। প্রাণনেশা আরেকবার তাকালো প্রত্যুষের কক্ষের দিকে। দেখল সে উৎসুক হয়ে তাকিয়ে আছে এই দিকে। সবার মতো সেও ভয় পেয়েছিল ভীষণ। শুধুমাত্র নিজের জেদ ধরে রাখতেই আসেনি, কিন্তু যখন দেখল সবার ডাকেও দরজা খুলছে না প্রাণনেশা, তখন ভয় পেয়ে গেল। তাই ওইখান থেকে উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছিল। প্রাণনেশার দিকে চোখ পড়তেই দেখল ও ছোট ছোট চোখে তাকিয়ে আছে। প্রত্যুষ আবার নিজের কক্ষে ঢুকে দরজায় খিল দিল। চলবে।